আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে। অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায়। পৃথিবীতে অনেকগুলি নজির আছে, যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে যে ব্যাপারে আমরা আপনাদেরকে অনুরোধ করেছি আসার জন্য, আপনারা সবাই জানেন শেখ পরিবার বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটিয়েছে বা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে গত 15 বছর, এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এই ধরনের হত্যাকাণ্ড হিটলারের পরে আর কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নাই। যুদ্ধ হয়েছে, কিন্তু সরকার প্রধান হুকুম দিয়ে এভাবে হত্যা করেছে এটা আমাদের জানা নাই। একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং তাদের নামে শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বিগত 15 বছর যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলক স্থাপন করেছে তা উঠানো হোক। এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ ব্যয়ে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক। দেশের কোনো জায়গায় তাদের নামে নাম ফলক না রাখার কোনো যৌক্তিকতা নাই, কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে। আমরাই সর্বপ্রথম বলেছি আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে। অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায়। পৃথিবীতে অনেকগুলি নজির আছে, যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখনও অনেক অফিসে শেখ মুজিবের ছবি টাঙানো আছে। আমরা সরকার প্রধানকে অনুরোধ করব অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতিবিলম্বে সরায় নেওয়া হোক, কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করতেছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে, না হলে শেখের ফটো এখনো কেন থাকবে, শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে, হাসিনার নাম কেন থাকবে, এবং শেখ পরিবারের নাম কেন থাকবে। 8 মাস শেষ হলো, এখনো টাকায় মুজিবের ফটো কেন? 8 মাস হয়ে গেল, আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি উইথড্র করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা, কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই। অনেকে বলতে পারে 7ই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা আসম আব্দুর রউফ সহ শাহজাহান সহ স্যার খলিফাদের গুতাগুতির কারণে কিছু কথা বলেছিল। আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই, বাংলাদেশ স্বাধীন চান নাই। স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না। তিনি স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে। এছাড়াও আমাদের নেক্সট প্রশ্ন হলো, আর বিগত দিনেও আমরা বলেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক, কারণ এই খাতে অনেক টাকা ব্যয় হচ্ছে। এই টাকাগুলি কে যোগান দিচ্ছে? গরিব মানুষেরা যোগান দিচ্ছে। করের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষরা যোগান দিচ্ছে। গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে সেজে এই টাকাগুলি খাচ্ছে। এগুলি অনতিবিলম্বে বন্ধ করা উচিত। মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি জানি না, দৃশ্যমান তিনি কোনো কাজ এখনো পর্যন্ত করে নাই, তাকে কোনোখানে দেখা যায় না, শুধু হয়তো তার অফিসে তিনি বসে থাকেন। অনেক ইএনও তাদের কাছে 3টি জিপ আছে। আগে একটা জিপও ছিল না, পরে একটা জিপ আসলো, এখন বর্তমান অবস্থায় 3টা জিপ। কেমন নামে 3টা জিপ? একটা হলো ইএনও জিপ, আরেকটা হলো উপজেলা চেয়ারম্যানের জিপ, আরেকটা হলো যে সমস্ত পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যানের জিপ। অর্থাৎ 3টা জিপ ইএনও ব্যবহার করছে। গরিব মানুষদের উপর এর খরচের বোঝানো চাপানো হচ্ছে। এই জিপগুলি অনতিবিলম্বে 2টা জিপ উইথড্র করে সরকারি পুলে নিয়ে আসা হোক। সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটা গাড়ির নেম প্লেট লাল রং করা হোক। লাল রং করা হলে এগুলি অনৈতিকভাবে তারা আর ব্যবহার করতে পারবে না।
যারা আনঅথরাইজড লোক তাদের কাজে গেলে ব্যবহার করতে পারবে না। তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য, বাজার করার জন্য না, বা চাকর বাকরকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত, এগুলি ব্যবহারকারী কে বা কারা, তার হিসাব নিকাশ নিতে হবে। এর জন্য একটা ডাটাবেস তৈরি করতে হবে, কারণ বিভিন্ন প্রজেক্টের নামে গাড়ি কিনা হয়, পরে এই গাড়িগুলি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবহার করে এবং তাদের প্রতিষ্ঠানের নামে রেখে দেয়। একজনের নামে 3টা পর্যন্ত গাড়ি আছে। বিভিন্ন জায়গায় আমি শুনেছি ডিসিদের কাছে 3টা গাড়ি থাকে, অথচ প্রধান উপদেষ্টার কাছে একটা গাড়ি, উপদেষ্টার কাছে একটা গাড়ি, ডিসির কাছে 3টা গাড়ি বা 4টা গাড়ি। এটা কি কারণে থাকবে? এই টাকা কে বহন করে? বাইরে এটা কে কথা বলতেছে? যে সমস্ত জায়গায় রাস্তার উপর হাট বাজার বসানো হয়েছে তা সরানোর দায়িত্ব সার্বিকভাবে ওই সমস্ত জায়গার ইউনো এবং ওসির উপর ন্যস্ত করা হোক। এতে করে জনগণের যাতায়াতের পথ সুগম হবে এবং কম সময় লাগবে, জ্বালানি তেলের সাশ্রয় হবে। একটা মানুষ যদি 80 বছর বাঁচে, তার 40 বছর রাস্তায় চলে যায়, কারণ প্রায় সময় রাস্তায় জাম থাকে। আজকে ঢাকার অবস্থা কি? বসবাসের অনুপযোগী। এক সময় 62 ইংরেজিতে ঢাকার অধিবাসী ছিল 2 থেকে 3 লক্ষ, এখন সেই জায়গায় হয়ে গেছে 3 কোটির উপরে। সুতরাং কিভাবে আমরা পরিকল্পনা করছি, এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। পৌরসভা সিটি কর্পোরেশন এলাকার ফুটপাতগুলি রাস্তার উপর বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট। এর সাথে জড়িত হলো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, পুলিশ সরাসরি। তারা চাঁদা উঠায়, রাস্তায় দোকান বসায়, ফুটপাতে দোকান বসায়। সুতরাং মানুষ যেখানে ফুটপাত দিয়ে হাঁটবে, সে ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, সে হাঁটে রাস্তার মধ্যখান দিয়ে, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে। এটার জন্য সরকারকে দায় নিতে হবে, কারণ সরকারের উচিত এর পিছনে যারা কাজ করছে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত, এবং ফুটপাত এবং রাস্তায় যে সমস্ত জায়গায় হাট বাজার বসানো হয়েছে, দোকানপাট বসানো হচ্ছে অস্থায়ীভাবে, এগুলি সরাই ফেলা হোক। তাহলে ট্রাফিকের যে বর্তমান অবস্থা আমরা ফেস করছি, এই অবস্থা থেকে আমরা অনেকাংশে মুক্ত হব। দুর্নীতি, চাঁদাবাজি, ভাগাভাগি, গুন্ডামি বন্ধ করতে হবে। টেন্ডার সহ সব কিছু অনলাইন করতে হবে। ইঞ্জিনিয়ারদের অফিসে যেন কাকেও যেন যেতে না হয়। বর্তমানে সবাই সমিতি করে ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে টেন্ডারগুলি নিয়ন্ত্রণ করে, যার কারণে সরকারের অনেক টাকা নষ্ট হয়। এবং বাস্তবে কি হয়, যে ডাকবে সে 20 লক্ষ 30 লক্ষ টাকা বরাদ্দ করে এবং প্রত্যেককে 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা প্রকারভেদে দিয়ে বলে দেওয়া হয়, তোদের টেন্ডারের কাগজগুলি আমাদেরকে দিয়ে দে, আমরাই টেন্ডার ডাকবো। তখন 10 কোটি টাকার জিনিস 20 কোটি টাকায় টেন্ডার হয়। এগুলি বন্ধ করতে হলে অনলাইনেই করতে হবে। যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। ঢাকায় আসার দরকার নেই, অফিসে আসার দরকার নেই। ওসি, ইউএনও, এসপি এবং ডিসিদেরকে জরুরি ভিত্তিতে হাসিনার দালালদেরকে গ্রেপ্তার করার জন্য সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। এতে করে সমাজে রাস্তাঘাটে আইনশৃঙ্খলার উন্নতি হবে। এখন যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে হাসিনার দলের গুন্ডা বাহিনীরা প্রকাশ্যে গুড়াগাড়ি করছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ডিসি এবং এসপিকে, ওসিকে, ইউএনওকে সময়সীমা বেঁধে দেওয়া হোক। এতদিনের মধ্যে এই দালালদেরকে গ্রেপ্তার করে জেলে আবদ্ধ করতে হবে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। হাইওয়ে ধরেন, ডান দিকে চলার কথা ছোট গাড়িগুলি, অর্থাৎ জিপ অথবা কার, আর সেদিকে চলে ওয়াগনগুলি, কভার্ড ভ্যানগুলি, ট্রাকগুলি, বাসগুলি। আর বাস যেখানে চলার কথা সেখানে চলে রিক্সা এবং বেবি ট্যাক্সি, যার কারণে বাংলাদেশের কোনো জায়গায়, কোনো রাস্তায় কোনো শৃঙ্খলা নাই। যার যেদিকে ইচ্ছা গাড়ি নিয়ে চলে যায়,
যার কারণে রাস্তায় জাম লেগে থাকে সর্বত্র। এমন কোনো শহর নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো রাস্তা নাই যেখানে সবসময় জাম লেগে নেই। কারণ গাড়িগুলি যদি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা করতে পারি, সর্বডানে পৃথিবীতে সব জায়গায় থাকে ছোট গাড়ি, মধ্যখানে থাকবে বড় গাড়িগুলি, বাম দিয়ে থাকবে যদি রিক্সা চলে রিক্সাগুলি বা বেবি ট্যাক্সিগুলি, তাহলে রাস্তায় কখনো জাম হবে না। change tv.press এক ফোঁটা হলুদও নেই।